হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলেই। সঙ্গত কারণে আমার নাম, অ্যাড্রেস, কলেজের নাম প্রকাশ না করার জন্যই আপনার কাছে অনুরোধ করছি। তারপরে তিনি তার নাম, কোথায় থাকেন সে সমস্ত, এবং তিনি লিখেছেন এই ইমেইলটি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে কলকাতা থেকে। আমি নাম, ঠিকানা কোনো কিছুই বললাম না। এবং তিনি বলেছেন যে ঘটনা আমার পক্ষে স্টুডিওতে গিয়ে শেয়ার করা সম্ভব না, তাই মেইল পাঠালাম, আশা করি সবার ভালো লাগবে। গত 9 নভেম্বর আমি ভাই ফোটায় আমার মামার বাড়ি হাওড়াতে যাই, এবং বলে রাখি যে আজকে যেই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটি আমার মামার বাড়িতে ওই দিন অর্থাৎ 9 নভেম্বর আমার এক মাসির মুখ থেকে শুনে। ঘটনাটি ঘটেছিল হাওড়ার আমতায়ের নিকটবর্তী মানিক পীর নামক একটি জায়গার কাছে, 10 নম্বর নামক একটি জায়গায়। এই 10 নম্বর জায়গাটির কাছে আমার ওই মাসির শ্বশুর বাড়ি। বলে রাখা ভালো, 10 নম্বর আসলে একটি রাস্তা। ঘটনাটি 10 নম্বরের যেখানে ঘটে সেই জায়গার ডিসক্রিপশন দিয়ে রাখি। রাস্তাটি বেশ নিরিবিলি এবং চওড়া রাস্তা হওয়ার কারণে রাস্তাটি দিয়ে বাস, ট্রাক এই সমস্ত সবকিছুই চলাচল করে। ওই রাস্তার একদিকে রয়েছে একটি পুকুর, যেটি স্থানীয় লোকেরা মাঝে মধ্যে ইউজ করত। পুকুরটির ধারে রাস্তার গা বরাবর একটি বট গাছ আছে, আর গাছটির অপর দিকে রয়েছে একটি শ্মশান। বলা ভালো যে এই শ্মশানটির কারণেই পুকুরটির বেশ নির্জন। মূল ঘটনায় আসা যাক। ঘটনাটি ঘটে অ্যাপ্রক্সিমেটলি 6-7 বছর আগে, এবং এই এরিয়াতে একটি ফ্যামিলির সাথে অন্য গ্রামবাসীদের মতো তারাও ওই রাস্তার পাশেই থাকতো এবং পুকুরটিকে ইউজ করত, কারণ আমরা জানি যে গ্রামে কাপড় কাচা, স্নান করার কাজে মূলত পুকুরই বেশি ইউজ করা হয়। ওই ফ্যামিলিতে 2 থেকে 4 বছর আগে একটি বাচ্চা ছিল। পুকুরে যাওয়ার সময় ছোট বলে প্রায় প্রতিদিন বাচ্চাটিকে তার মার সঙ্গে করে নিয়ে যেত। একদিন বাচ্চাটির মা তাকে ঘরে খেলতে দিয়ে বসিয়ে রেখে চলে যায় এবং এক প্রতিবেশীর বাড়িতে যায়। বাচ্চাটির মা ফিরে আসতে দেরি করছিলেন এবং খেলার ছলে তার মাকে খুঁজতে বেরিয়ে যায় বাচ্চাটি, এবং মাকে খুঁজতে খুঁজতে প্রথমেই সে যায় ওই পুকুরের কাছে, কারণ সে ভেবেছিল যে প্রতিদিনের মতোই হয়তো মা পুকুরেই এসেছেন। বলে রাখা ভালো যে পুকুরটি বেশ গভীর ছিল, তাই মাকে খুঁজতে বাচ্চাটি পুকুরের একদম ধারে এসে যায় এবং মা ঘাটে আছে কিনা সেটা নিচু হয়ে হয়তো দেখতে গিয়েই পুকুরের জলে পড়ে যায়। এবং দুঃখের বিষয় হলো যে পুকুরের আশেপাশের এলাকা বেশ নির্জন হওয়ার কারণেই বাচ্চাটি চিৎকার কেউ শুনতে পায়নি এবং বাচ্চাটি অস্বাভাবিকভাবেই মারা যায়। বাড়ি ফিরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করে তার মা। পরে বাচ্চাটির লাশ জলে ভেসে ওঠে। এরপর ফ্যামিলিটি স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে আসে এবং পুকুরটিকে পুকুর থেকে তারা দেহটি তুলে সৎকার করার জন্য নিয়ে আসা হয় এবং রাস্তার পাশেই শ্মশানে। কিন্তু এর পরেই আসল সমস্যা শুরু হয়। বাচ্চাটি মারা যাবার পর থেকে প্রতিদিন রাস্তায় নাকি তার মাকে দেখা দিতে শুরু করে, আর 5টা বাচ্চার মতো সেও তার মায়ের কাছে আবদার করে জন্মদিনের, দুর্গাপুজোয় নতুন জামার। তাই স্থানীয়দের নিয়েই জন্মদিনের রাতে, দুর্গাপুজোর সময় নতুন জামা, শীতের নতুন পোশাক পুকুরের জলে ভাসিয়ে দিয়ে আসে তার মা। আস্তে আস্তে ওখানকার লোকেরা ওই পুকুরটি ব্যবহার কমিয়ে দেয়। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর ঠিক বছরখানেক পরেই, একদিন ঠিক একইভাবে নাকি আরো একটি বাচ্চা ওই পুকুরের জলে পড়ে মারা যায়। কিছুদিন পরেই স্থানীয়রা ওই বট গাছের ধারে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে দেয়, যাতে ভবিষ্যতে ওই ধরনের ঘটনা না ঘটে। অনেকের মুখেই নাকি শোনা গেছে এখনো প্রায় সময় বাচ্চা দুটির আত্মা ওই রাস্তায় দেখতে পাওয়া যায়, এবং পুকুরটির জল থেকে রাস্তায় উঠে তারা দুজন নাকি সোজা হেঁটে চলে যায় শ্মশানের দিকে। কোন সময় ওই রাস্তা দিয়ে একা হেঁটে গেলে কিংবা সাইকেল বা বাইক নিয়ে গেলে এই দৃশ্য দেখা যায়। অনেকেই বলে রাস্তা দিয়ে অটো রিক্সা কিংবা ট্রাক নিয়ে যাওয়ার সময় তারা দেখেছে বাচ্চা দুটি রাস্তার ঠিক মাঝ বরাবর আছে এবং তাদের উপর দিয়ে গাড়ি চলে যাওয়া হয়েছে এবং তারপরেও কোনো কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, এরকম একটা ব্যাপার। ছায়ার মতো তারা হয়তো দাঁড়িয়ে ছিল, তাদের উপর দিয়ে গাড়ি চলে গেছে, এরকম একটা ব্যাপার। এবং ঘটনাটি সত্যতা জানতে এবং যাচাই করতে আমি ছোট মাসিকে জিজ্ঞেস করি। ছোট মাসি আমাকে বলে যে ছোট মামা মিলে যখন তারা 10 নম্বরের দিকে কম্পিউটার শিখতে যেত তখন এই ঘটনা ঘটেছিল, এবং ওই সময় প্রথম নাকি ভৌতিক কিছুই হয়নি, কিন্তু যত দিন যেতে লাগলো ততই নাকি আস্তে আস্তে লোকজন এই ব্যাপারগুলো ফেস করতে শুরু করলো। ঘটনাটি একদম সত্যি। আমার
আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তারাও একই কথা বলেছে। ভূত এফএমের আমি নিয়মিত শ্রোতা, সম্ভব হলে অসম্ভব ভালো লাগে এই শোটি। একটিও এপিসোড আমি মিস করি না। আমি হয়তো ঠিক গুছিয়ে লিখতে পারিনি, ভুল হলে ক্ষমা করে দেবেন। ভালো লাগলে আমার ঘটনাটি পড়ে শোনাবেন। এরকম আরো ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। ভালো থাকবেন। তো এই ছিল মূলত ঘটনা। একজন যিনি রেগুলার লিসনার তিনি পাঠিয়েছেন এবং তার মতো করে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভারতের দলে থাকুন, সেটাই দোয়া করি। আমি সাদি, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র নরসিংদী থেকে লিখছি। অনেকদিন পর আবারও ভূত এফএমের জন্য ঘটনা লিখছি। এই ঘটনাটি দীর্ঘদিন যাবৎ ঘটে চলেছে আমার সঙ্গে। ঘটনাটি সবার কাছে কতটা ভয়ের মনে হবে জানি না, তবে আমি এখনো এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। ঘটনাটি আমরা বর্তমানে যে বাসায় থাকি সেই বাসাকেই কেন্দ্র করে। বাসার নাম, ঠিকানা আমি ঘটনার একদম নিচে উল্লেখ করছি। যেহেতু এটা একটি আবাসিক এলাকা, তাই অনুরোধ করব বাসার ঠিকানা না পড়ার জন্য। শুরুতেই বলছি, আমার পক্ষে ভূত এফএমে আসা সম্ভব নয়, তবে একদিন ইনশাল্লাহ আসবই। আর কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি, আব্বু, আম্মু ও আমার ছোট বোনকে নিয়ে আমাদের পরিবার। আব্বুর চাকরি সূত্রে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে আবাসিক এলাকায় 20 বছর যাবৎ বসবাস করছি। 2011 সালের 20 সেপ্টেম্বর আমরা আমাদের আগের বাসাটি পরিবর্তন করে আমাদের বর্তমান বাসাটিতে উঠি। ঘটনা শুরু হয় এরপর থেকে। বাসায় ওঠার 3 দিন পর 23 সেপ্টেম্বর রাত 8টা। বাসার সবাই তখন বাইরে গিয়েছিল, আমি তখন বাসায় একা। হঠাৎ আমি একটা ঘ্রাণ পেলাম, খুবই মনোমুগ্ধকর একটি ঘ্রাণ। প্রথমে কোনো তোয়াক্কা না করলেও সময় আমি ঘ্রাণটার প্রতি মুগ্ধ হয়ে যাই। আমি ঘ্রাণটির উৎস খুঁজতে শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘ্রাণটি যেন হারিয়ে গেল। অতঃপর আব্বু আম্মু বাসায় আসতেই ওনাদের ঘ্রাণের কথাটি বললে তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেন। 7 বছর পর অগস্ট 2018, দিনটি ঠিক মনে নেই। রাত তখন 1:20 কি 25 মিনিট হবে। বাসায় সবাই ঘুমাচ্ছে। আমি তখন ইউটিউবে হঠাৎ আমার নাকে একটি সুগন্ধ ভেসে আসলো। আমি তখনও ইউটিউবে ভিডিও দেখায় মুশকুল, ওদিকে কোনো খেয়ালই নেই। কিন্তু হঠাৎ করেই আমার কাছে ঘ্রাণটি চেনা চেনা মনে হতে লাগলো। আমি মনে মনে বললাম, আরে এটাই তো বোধহয় সেই ঘ্রাণ। এত বছর পর আবার মনে মনে বললাম, আবার ভাবলাম এটা কি কারো পারফিউমের ঘ্রাণ? আর যদি পারফিউমের ঘ্রাণ হয়েই থাকে, তাহলে এত বছর পরে কে আবার এটা ব্যবহার করছে? এত রাতে কারই বা পারফিউম লাগানোর দরকার পড়লো? এসব ভাবতে ভাবতে ঘ্রাণটি আবার হারিয়ে গেল। কিন্তু এবার আমি বাসায় এসব কিছু নিয়ে বলিনি। গত সেপ্টেম্বর মাসে আমার দাদু আমাদের বাসায় আসেন। তিনি আমার সঙ্গেই ঘুমান। একদিন রাতে দাদু আর আমি ঘুমোচ্ছি। রাত প্রায় আনুমানিক 3:10 আমার ঘুম ভেঙে গেল, কিন্তু কোনো সাধারণ কারণে ঘুমটা ভাঙলো না। আমি তৎক্ষণাৎ আবারও সেই ঘ্রাণটা পেলাম, কিন্তু ঘ্রাণটা আজ যেন অন্য দিনের চাইতে একটু বেশি কড়া। আজ আমি আর বিছানায় থাকতে পারলাম না। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে খুঁজতে লাগলাম ঘ্রাণটা কোথা থেকে আসছে, কিন্তু কোথাও তা পাচ্ছি না। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘ্রাণ শুকছি। এত সুন্দর মনোমুগ্ধকর ঘ্রাণ এই পৃথিবীতে আর কোথাও বোধহয় নেই। পরক্ষণে আমি বুঝলাম ঘ্রাণটি আমাদের রান্নাঘর থেকে আসছে। আমি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আমি আস্তে আস্তে করে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, আর ঘ্রাণটিও ততই কড়া হচ্ছে। আমি এতদিন ঘ্রাণটির উৎস খুঁজে পেলাম, আর তা হলো আমাদের রান্নাঘর। আমার খুব ইচ্ছা হলো রান্নাঘরের লাইটটি জেলে দেখতে যে ভেতরে আসলে হচ্ছেটা কি। তখনই এক নিমিষে ঘ্রাণটি হারিয়ে গেল। একটু আশ্চর্য হলাম। রান্নাঘরে আর না যেয়ে আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দাদুকে গত রাতের ঘটনাটি বলতেই দাদু বললেন, এমন যদি আবারও কখনো হয় তাহলে আমি যেন ঘ্রাণটিকে পাত্তা না দেই। এরই ঠিক 3 দিন পর আমি রাতে যা দেখলাম তা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওদিন রাতেও প্রায় 3টার দিকে আমার ঘুম আচমকাই ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে সাধারণত একটা ঝিমুনি ভাব কাজ করে, কিন্তু আমার তেমনটি হলো না। আমি একদম সজাগ। ঠিক তখনই দেখলাম আমার রুমের পাশে বাথরুমের দরজার কোণা থেকে কে যেন উঠে দাঁড়ালো। অন্ধকার ঘরের মধ্যে যেন আরো অন্ধকার এক ছায়ামূর্তি। জিনিসটা দেখতে খুবই চিকন, মাথা চ্যাপ্টা, হাতগুলি অনেক লম্বা। ওটা হাঁটতে হাঁটতে আমার বিছানার বাম পাশে আসতে লাগলো। ভয় তখন আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে ডান পাশে ঘুরে শুয়ে আয়াতুল কুরসি পড়ছি। এরপর ঘুমানোর দোয়া এবং অন্যান্য আনুষঙ্গিক দোয়া পড়তে পড়তেই আমি ঘুমিয়ে গেলাম। বাসায় কথা কাউকে বলতে গিয়েও
বলিনি এখনো। দোহার মাধ্যমে কিভাবে কিভাবে ঘর বন্ধ দিতে হয় তা নিজে নিজেই অনুসরণ করেছি। তারপর থেকে তেমন কিছু হয়নি। তবে হয়েছে আর এক নতুন সমস্যা। ইদানিং আমার ছোট বোন বলছে রাতে কে ওর চুল ধরে টান দেয়। প্রথমে সবাই ব্যাপারটি শুনে হাসাহাসি করলো, বলল তোমার লম্বা চুল রাতে বালিশের নিচে চাওয়া পড়ে টান লাগে হয়তো। কিন্তু আমার বোন তা মানতে নারাজ। আমার কাজিন বাসায় আসলে ও আমার ছোট বোনের সঙ্গে ঘুমায়। একদিন গভীর রাতে আমার কাজিন চাচি চাচি বলে চিৎকার করে শুরু করে। ওর ডাকাডাকি শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা ছেড়ে উঠে ওর রুমে গেলাম। সে একই কথা বলল, কি যেন ওর চুল ধরে টান দিয়েছে। ও যাতে ভয় না পায় তাই বললাম, আরে এসব কিছু না, দেখো তোমার চুল হয়তো বালিশের নিচে চাপা পড়েছিল, তুই নড়ে উঠতেই হয়তো টান লেগেছে। কিন্তু ও জোর গলায় বলল, না, শুধু টান লাগেনি, কেউ আমার চুল টেনেও ধরেছিল। আমি আর কিছু বলতে পারলাম না। ও না ঘুমানো অব্দি আমাকে ওর পাশেই বসে থাকতে হলো। পরদিন ওর কথা শোনার পর বাসার সবাই একটু চিন্তিত হলো। কোনো উপায় না পেয়ে আমি ওই ঘরে আয়াতুল কুরসি কাগজে প্রিন্ট করে লাগিয়ে দিলাম। তারপর থেকে এখন পর্যন্ত এসব কিছু ঘটেনি। কিন্তু আবার কবে কি ঘটে না ঘটে তাও জানি না। নিজের আশ্রয়স্থলেই যদি আমার এসব ঘটে তাহলে আর ভয় প্রকান্তির সীমা থাকে না। এগুলোই আমার বাসায় ঘটে চলা কিছু সত্যি ঘটনা। গুছিয়ে লিখতে পারিনি, এর জন্য দুঃখিত। যদি ভালো লাগে আশা করি পড়ে শোনাবেন। ভবিষ্যতে আরো ঘটনা লিখবো। ভালো থাকবেন। এরপরে তিনি তার অ্যাড্রেসটা শেয়ার করেছেন। আপনাদের কাছে প্রশ্ন, এই মুহূর্তে আপনিও কি কোনো ঘ্রাণ পাচ্ছেন? অদ্ভুত কোনো ঘ্রাণ, যেই ঘ্রাণের উৎস খুঁজতে খুঁজতে একদিন হয়তো আপনিও দেখে ফেলবেন এমন অদ্ভুত কোনো দৃশ্য, এমন অদ্ভুত কোনো অবয়ব, এমন অদ্ভুত কিছু যা সারা জীবন আপনার চেতনায় বা আপনার স্মৃতিতে আগলে থাকবে, আপনার স্মৃতিকে আঁকড়ে রাখবে। জানাবেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ইমেলটা সৌদি আরবিয়া থেকে আসা, তবে যিনি পাঠিয়েছেন তিনি সম্ভবত একজন ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুকান্ত মাইতি সৌদি আরবিয়া থেকে। প্রথমত আপনাকে অন্তর্নিহিত অসংখ্য আন্তরিক ধন্যবাদ আমার গতবারের ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপনা করার জন্য। জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার এই ইমেলটি যোগ্য মনে হলে পড়ে শোনাবেন, খুশি হব। জীবনে চলার পথে নিজেদের অজান্তে আমরা শুভ অশুভ অনেক কিছুই উপলব্ধি করি, কিন্তু জীবনে ব্যস্ত জীবনের জন্য তাচ্ছিল্যতায় আমরা কখনোই তার গুরুত্ব অনুভব করি না। যদি তার কোনো বাস্তবিক রূপ থাকে তবে ঠিক আছে, আর তা না হলে আমরা খুব সহজেই তাকে কুসংস্কারের মালা পরিয়ে দিই। এখন তা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে। এরকমই একটা সংস্কারের সাথে জুড়ে থাকা একটা ঘটনা বলবো। আমরা প্রায় সবাই সুতো দিয়ে লেবু লঙ্কা টাঙানোর ব্যাপারটা জানি। খারাপ অথবা অশুভ নজর থেকে বাঁচতে প্রতি সপ্তাহে একবার করে নতুন লেবু লঙ্কা টাঙাতে হয়, সে দোকান হোক বা গাড়ি বাড়ি, সর্বত্রই। এখানে এই সমস্ত কথা শুধুমাত্র ঘটনার স্বার্থেই বিবরণ হিসেবে তুলে ধরলাম। যাই হোক, আমি মূল ঘটনায় আসছি। ঘটনাটি ঘটে আমার এক বান্ধবীর দাদা বৌদির সঙ্গে। কিছু ব্যক্তিগত কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না, ছদ্ম নাম ব্যবহার করলাম। আমার বান্ধবী পিঙ্কি, তার বৌদি সোমা ও দাদা সুজয়। 2017 অক্টোবর। সোমা সেদিনও আনমনে অজানা চিন্তায় নিজেকে জড়িয়ে সন্ধ্যাবেলা একা ঘরে বসেছিল। তাই দেখে একমাত্র ননদ পিঙ্কি ঘরে ঢোকে। এর আগে অনেকবার বৌদির কাছে হানিমুনে ঠিক কি ঘটেছিল জানতে চেয়েছে সে, কিন্তু প্রতিবারই সোমা তাকে নানান কথায় এড়িয়ে গেছে। কিন্তু এবার সে নাছোড় বান্দা, তাই সে বাধ্য হয়ে পিঙ্কিকে হানিমুনে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা এক এক করে বলতে শুরু করে। এখানে ঘটনাটি পিঙ্কির কাছ থেকে শুনে আমি তার মতো করে উপস্থাপন করলাম। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 4 বছর আগে। কলকাতার বেহালার বাসিন্দা সুজয় বিয়ের 6 মাস পর কোনো রকমে পুজোর ছুটি ম্যানেজ করে 5 দিনের একটা হানিমুন প্যাকেজ বুক করে শ্রী সোমাকে নিয়ে বিজয়ার দিন বেরিয়ে পড়েন বকখালির উদ্দেশ্যে। এখানে বলে রাখি, বকখালি ভারতবর্ষের সুন্দরবন লাগোয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন একটা সি বিচ যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত একই সমুদ্র সৈকতে উপভোগ করা যায়। কলকাতা থেকে মাত্র ঘন্টা 3 রাস্তা। যাই হোক, আবারও মূল ঘটনায় ফিরে আসছি। দুপুরের লাঞ্চ সেরে সুজয় ও সোমা বকখালি উদ্দেশ্যে রওনা। দুজনের মন তখন একই অনুভূতিতে বিদ্যমান, কখন তারা বকখালি পৌঁছবে এবং হাতে হাত রেখে সন্ধ্যা লগ্নে প্রকৃতির কোলে বসে অপরূপ সূর্যাস্ত দেখবে। ঘন্টা 3 বাদে রায়চক 3 মাথার মোড় একটু জিরিয়ে নিতে আফটারনুন চায়ের জন্য সুজয় ড্রাইভারকে থামাতে পারে। তারপর
চা সিগারেট শেষ করে গাড়িতে ব্যাক করে যাওয়ার সময় হঠাৎই একটা শুকনো লেবু লঙ্কার মালা উড়ে এসে গাড়ির ফ্রন্ট গ্লাসে পড়ে। ড্রাইভার সজোরে ব্রেক করেন এবং কয়েক মুহূর্ত থমকে আতঙ্কে বলে ওঠে, স্যার আজ আমি ফিরে যাই, চলুন, আজ না গেলে কি নয়? এভাবে লেবুর মালা উড়ে এসে পড়ে রাস্তা কাটলো, মনটা কেমন করছে। সুজয় একগাল হেসে বলে উঠল, এই জন্যই আমাদের দেশ এত পিছিয়ে, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না, তুমি চলো। ড্রাইভার কিছুটা আতঙ্কিত ও ভয়ার্ত ভাবে গাড়ি স্টার্ট দিয়ে আবারও চলতে শুরু করে। হাসতে হাসতে সোমা গাড়ির জানালা দিয়ে দেখে বাম পাশের চাকাগুলো ওই শুকনো লেবুর লঙ্কার মালার ওপর দিয়ে যায়। কিন্তু তারপর যেটা ঘটে তা খুবই আশ্চর্যজনক এবং বিস্ময়কর। শুকনো লেবুগুলো থেকে কালচে লাল গাঢ় তরল বেরোতে থাকে। গাড়ির চাকায় লেগে কালো পিচের ওপর চিটচিটে লাল রক্তিম আভা দাগ তৈরি করে। সোমা আতঙ্কে আটকে ওঠে। সুজয়কে জিজ্ঞেস করলে কিছু না বলে এড়িয়ে যায়। কি বা বলবে একজন শিক্ষিতা MBA করা মেয়ে এসে? এরপর শুরু হয় প্রকৃতির আড়ালে পৈশাচিক খেলা। যেতে যেতে ওরা অনুভব করে হঠাৎই চারিদিকে ঘন অন্ধকার। ড্রাইভার হেডলাইট জ্বালাতে বাধ্য হয়। 4:15টার মতো বাজে। কয়েক মুহূর্ত পর শুরু হয় আশ্বিরের ঈশানীর প্রলয়। মুহূর্তেই প্রবল ঝড় ও খানিক বাদে মুষলধারে বৃষ্টি শুরু হয়। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। বেগতিক দেখে ড্রাইভার গাড়ি খানিকক্ষণ থামাতে বাধ্য হয়। সুজয় এবং সোমা আফসোস করছিল সূর্যাস্ত মিস হওয়ার জন্য, কিন্তু ড্রাইভার যেন কিছু অশুভ আভাস পাচ্ছিল এবং মাঝে মাঝে ভয়ে শিউরে উঠছিল। অথচ সুজয় ও সোমা আপন খেয়ালে মুশকুল। উচ্চ শিক্ষিত যুব সমাজের কর্ণধার তারা, কি বা বুঝবে। বৃষ্টি থামতে থামতে প্রায় 7:30টার মতো বেজে যায়। ওরা আবারও রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর সোমা আচমকা দেখে একটা সাদা কাপড় জড়ানো বয়স্ক লোক গাড়ির সামনে হঠাৎই চলে আসে। আতঙ্কে আটকে সোমা গাড়ির ড্রাইভারকে ব্রেক করতে বলে। ড্রাইভারও ব্রেক করে এবং কিছু বুঝে ওঠার আগে গাড়িটা সজোরে একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। অবাক হয়ে যায় সুজয়। জিজ্ঞেস করলে সোমা কিছু বলে ওঠার আগে দেখে ওখানে কোনো বয়স্ক লোক বা কেউই। তবুও সোমা সবটা খুলে বলে সুজয়কে। সুজয় কিছুটা হেসে বলে, এই সব হ্যালুসিনেশন, হয়তো বৃষ্টির পর ঘন কুয়াশার রিফ্লেক্ট করে কিছু একটা হয়েছে। তারপর আবার ওরা রওনা দেয়। এরপর সোমা আর কিছু বলেনি। ওর বুকের মধ্যে একটু একটু করে অশুভ কিছু একটা দানা বাঁধছিল। যাই হোক, 9:15 নাগাদ ওরা বকখালি পৌঁছলো। কটেজ আগে বুক করা ছিল। ট্রাভেল এজেন্সির প্রোটোকল অনুযায়ী গ্যাস অফ করে ড্রাইভার সেদিনই কলকাতা ফিরতে হবে তাকে। তাই আর দেরি না করে সুজয় ভালো রকম বকশিস দিয়ে তাকে ছেড়ে দিল। যদিও আতঙ্কিত ভয়ার্ত ড্রাইভারকে দেখে সোমা অনুরোধ করেছিল সেদিনের রাতটা থেকে যেতে, কিন্তু কিচ্ছু করার ছিল না। ড্রাইভার ভয়ে বিদায় নিল। এদিকে সোমারাও নিজেদের নির্দিষ্ট ঘরে চলে গেল। এরপর সেদিন রাতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে ব্যালকনিতে এসে সোমা বুঝতে পারে কি অপূর্ব এই বকখালি সমুদ্র সৈকত। আর কটেজটাও অতুলনীয়। তিন পাশে ঝাউ ও সুন্দরী গাছে ঘেরা, শুধু সামনের টুকু খোলা বিস্তীর্ণ সৈকত। সকালের চায়ের কাপে চুমুক দিয়ে টিভিতে নিউজ চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা খবর দেখে সুজয় আটকে ওঠে এবং সোমাকে ডেকে দেখায় গতকালের সেই ট্রাভেল এজেন্সির ড্রাইভারের রহস্যজনকভাবে মৃতদেহ গাড়ি সহ রায়চকের 3 মাথার মোড়ে পাওয়া যায়। সোমা ভয়ে দুঃখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কত করে বলেছিলাম দাদা, আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে যেও। এমন সময় হঠাৎ দক্ষিণের জানালা খুলে যায় এবং একটা হালকা অথচ কনকনে বাতাস এসে সোমার কানকে ছুঁয়ে যায় এবং কোনো এক অশরীরী অশুভ যেন ফিস ফিস করে বলে যায় যে সেই মেরেছে ড্রাইভারকে। সোমা আটকে ওঠে। এরপর সুজয় কি হয়েছে জানতে চাইলে সোমা কিছু না বলে চুপ করে বসে থাকে। কি বা বলবে সে, নিজেও তখন পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকে সোমা কেমন যেন আনমনা হয়ে যায়। দুপুরে ওরা যখন সমুদ্রে স্নান করতে যায় তখন কোথা থেকে এক পাগল হঠাৎই তাদের সামনে চলে আসে এবং অপ্রাসঙ্গিক ভাবে সোমাকে জোর গলায় বলতে থাকে, মরবি, তুই মরবি, আসতে চাস তো এখান থেকে চলে যা, যা বলছি, ও তোকে ছাড়বে না, ছিঁড়ে ছিঁড়ে খাবে, চলে যা, চলে যা এখান থেকে। সোমা ভয়ে শিউরে ওঠে। সুজয় পাগলটাকে তাড়ালেও একটা বিকট অট্টহাসি দিতে দিতে বললে, মরবি, সব মরবি। পর সোমার মন মেজাজ থেকে সুজয় সেদিনের মতো সোমাকে নিয়ে কটেজে ফেরে। বিকেলে সোমা সুজয়কে বলে যে ওর আর এখানে ভালো লাগছে না, ও ফিরে যেতে চায় কলকাতায়। সুজয় আশ্বস্ত করে বলে, ও কিছু না, তুমি কিছু ভেবো না, ওসব নিয়ে সব ঠিক হয়ে যাবে। তুমি সকালের ব্যালকনিতে বসে বিকেলের শোভা উপভোগ করো, আমি ততক্ষণে সামনের স্টল থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই বলে সুজয় চলে যায়। সোমা কিছুক্ষণ ওখানে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পর পূবের ঝাউবন দিক থেকে হঠাৎ
একটা নাম না জানা পাখি বিভৎস কর্কশ আওয়াজ শুনে তাকাতেই চমকে যায়, দেখে সুজয় যেন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। সোমা অনেক করে ডাকে সুজয়কে, কিন্তু কোনো সাড়া মেলে না এবং অস্বাভাবিক ঠাউর করে সোমা দেরি না করে তাড়াতাড়ি নিচে গিয়ে সুজয়ের পিছু নেয়। খানিক বাদে সুজয়কে আর দেখা যায় না। এমন সময় গাছের আড়ালে সে একটা হাত দেখতে পায়। কাছে গিয়ে সুজয় বলে হাতটা ধরার পর মানে যেটা ঘটে সেটার জন্য সে কোনদিন প্রস্তুত ছিল না। হাতটা খুলে চলে আসে এবং সঙ্গে সঙ্গে বালি ও নিজের শরীর, হাতে রক্ত ভিজে যায় এবং একটা বিভৎস মাথা কাটা শরীর, গলা থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ছে, সমস্ত শরীরে গভীর আঁচড়ের দাগ, যেন কয়েক মিনিট আগে কেউ নৃশংস ভাবে হত্যা করেছে, পায়ের উপর লুটিয়ে পড়ে। ভয়ার্ত সোমা আতঙ্কে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে সে নিজেকে কটেজের রুমে পায়। ভয়ের রেশটা তখনও কাটে। অস্থির হয়ে সে সুজয়কে খুঁজতে থাকে। সুজয়, সুজয় কোথায় তুমি? আমি এখানে এলাম কি করে? ও সুজয়কে মেরে ফেলেছে, আমাকেও ছাড়বে না। সুজয়, সুজয় বলে সোমা ভীষণ কান্নাকাটি শুরু করে। সুজয় পাশেই হতভম্ব ভাবে বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। ভ্রম ভাঙল সোমার কান। তৎক্ষণাৎ সোমাকে জড়িয়ে ধরে নানান ভাবে আশ্বস্ত করে বলল, সব ঠিক আছে, কিছু হয়নি। কিছুক্ষণ নিস্তব্ধতার পর সোমা ধীরে ধীরে সমস্ত ঘটনা বলল। ভয়ের রেশটা তখনও বিদ্যমান। সুজয় ব্যাপারটাকে একটু স্বাভাবিক করার জন্য হেসে বলল, ধুর, ও তোমার হ্যালুসিনেশন। উল্টে আমি তোমাকে রুমে না পেয়ে নিচে খোঁজাখুঁজি করছিলাম। এমন সময় তোমার চিৎকার শুনে ঝাউবনের দিকে ছুটে যাই। ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তারপর তোমাকে নিয়ে আসি। আর বিশ্বাস করো, ওখানে কোনো শরীর ছিল না। কলেজের স্টাফ ও ডাক্তার একে একে সবাই রুম থেকে চলে যায়। সোমা তখনও বিশ্বাস করতে পারছিল না সত্যি সেটা হ্যালুসিনেশন ছিল কিনা। রাতে তেমন সে আর ডিনার করেনি এবং মনে মনে ঠিক করে যে আর না, পরের দিন সকালে ওরা কলকাতা ফিরে যাবে। এরপর থেকে নানা রকম বিচিত্র, রোমহর্ষক, ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। হঠাৎই মেঝেতে পড়ে ওকে আঘাত পায় সুজয়। ভাবলো হয়তো ঘুমের ঘোরে সে পড়ে গেছে। টেবিল ঘড়িটা দেখে দেখে বুঝলো রাত তখন 1:15 মতো বাজে। এমন সময় হঠাৎই ঘরের জানালার কাছে এক অশরীরী ছায়া মূর্তি দেখে সুজয় আতঙ্কে আঁতকে ওঠে। তারপর দেখতে গিয়ে দেখে জানালার কপাটগুলো সজোরে বাড়ি খাচ্ছে, কিন্তু কোনো ছায়া মূর্তি নেই ওখানে। কয়েক মুহূর্ত ভয়ার্ত ভাবে থাকার পর সুজয় নিজেকে বোঝায় হয়তো তার হ্যালুসিনেশন ছিল। তারপর জানালা বন্ধ করে আবার ঘুমোতে যায়। কিছুক্ষণ পর আবারও একইভাবে মেঝেতে পড়ে যায় সুজয়। এভাবে ভয়ে যেন আরো তাকে চাপটে ধরে। নিস্তব্ধ নিশিরাত। এবার সে ঠিক করে আর ডান পাশে নয়, এবার সে বেডে বাম পাশে শুয়ে যাবে। খানিক বাদে হঠাৎই সোমার চিৎকার শুনে ভয়ে বিস্ময়ে সুজয় উঠে পড়ে। তারপর নাইট ল্যাম্পের আলোয় সুজয় যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সোমা ভয়ে আতঙ্কে ভীষণভাবে কান্না করছে। তাড়াতাড়ি তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে সুজয় টিস্যু দিয়ে তৎক্ষণাৎ তার মুখটা সাফ করে দেয়। তারপর সোমাকে কি হয়েছে জানতে চাইলে সোমা যেটা বলে, এর চেয়ে ভয়ঙ্কর, রোমহর্ষক, বিভৎস আর কিছু হতে পারে না। সোমা বলে হঠাৎই কপালে টপ টপ করে জলের মতো কিছু একটা পড়ার অনুভব করে সে। তারপর চোখ খুলে দেখে ঠিক ওপরে ভাসমান অবস্থায় অবিকল তার মতো অথচ দীর্ঘ দিনের পচা গলা একটা পিশাচিনী মেয়ে, যার একটা চোখ আগুনের মতো জ্বলছে, তাকানো যায় না, আর এক পাশে চোখের জায়গায় কাঁচা কঙ্কাল, যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সুজয় একটু স্বাভাবিকের ছলে বলে, ধুর, ও তোমার হ্যালুসিনেশন। একটা ঘাম ছিল, তুমি ভয় পেয়েছিলে কিনা? আচ্ছা, আমরা সকাল হলে চলে যাব। তারপর তারা কোন রকমের রাতটা কাটিয়ে সকালে কলকাতা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। রুম থেকে বেরোনোর সময় সুজয় ডাস্টবিনে পড়ে থাকা রক্তে ভেজা টিস্যুগুলোর দিকে তাকিয়ে অন্তরের ভয় ও আতঙ্ককে চেপে একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেরিয়ে যায়। এই বলে সোমা বলা শেষ করে। পিঙ্কি ভয়ে ও আতঙ্কে অবস্থায় একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে পড়ে। ঘড়িতে তখন রাত 10টার মতো বাজে। তারপর সোমাকে বলে, বৌদি, ও বৌদি, 10টা বাজে, দাদা এক্ষুনি এসে পড়বে, চলো ডাইনিং এ যাই। বৌদি, ও বৌদি। এই বলতে বলতে পিঙ্কি সোমার কাছে গিয়ে কাঁধে হাত রেখে এবং নাড়া দেয়। সোমা আস্তে আস্তে মুখটা ঘোরায়। তারপর যা দেখে সাথে কল্পনাও করতে পারেনি। চিৎকার দিয়ে পড়ে মেঝেতে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখে ও বিছানায় শুয়ে, পাশে দাদা বৌদি সবাই দাঁড়িয়ে। কিছু বলার আগে সোমা বলে, কি ব্যাপার, তুমি এই রুমে কি করছো? আমরা এই মাত্র ফিরে এসে দেখি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছো, কি হয়েছে? পিঙ্কি কয়েক মুহূর্ত হতবাক হয়ে চেয়ে রয়। খানিক বাদে সে বৌদিকে একা দেখে সে ঘরে আসে এবং হানিমুনে ঘটে যাওয়া ঘটনা জানতে চায়। পরে বলা শেষ হলে সে বৌদিকে ডাকে নিচে ডাইনিং এ যাবার জন্য, কিন্তু না ওঠায় বৌদির কাঁধে হাত রেখে মুখ ঘোরায়। অস্বাভাবিকভাবে বৌদি সেখানে ছিল না, তার জায়গায় ছিল সেই পিশাচিনী মেয়েটা এখানে বসেছিল। সুজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিনের পর থেকে তেমন কোনো ঘটনা ঘটেনি বলে আমি আর ওঝা কবিরাজের কাছে যাই। তবে রাতে আমি যখনই বিছানায় ডান পাশে ঘুমাতাম তখনই সোমা উগ্রভাবে রেগে আমাকে বিছানা থেকে ফেলে দিত। জবে থেকে বাম পাশে ঘুমাতে শুরু করি আর কিছু ঘটেনি, কিন্তু এখন দেখছি। এই বলে সুজয় থেমে যায় এবং সোমাও বলে যে সুজয় তো শপিং এ গেছিল, সেই বকখালি থেকে আসার পর সে তেমন কিছু দেখেন। এরপর সুজয় সিদ্ধান্ত নেয় আর নয়, ওরা কোনো ওঝা
বা কবিরাজের কাছে যাবে। এখন সোমা, সুজয়, পিঙ্কি খুশিতে আছে, আর কোনো ঘটনা ঘটেনি। ওঝার দেয়া তাবিজ ওরা এখনো পড়ে। তবে ঘটনার উৎস জানতে চাইলে ওঝা বলেছিল ওই লেবু লঙ্কার মালা কোনো সাধারণ মালা ছিল না, কোনো এক অশরীরী পিশাচিনী কুঞ্জর থেকে কুঞ্জরের মালা ছিল, এবং উচ্চশিক্ষিত সুজয় সোমা তোয়াক্কা করেনি কুসংস্কার বলে, তাই এই ফল ভোগ করতে হয়েছে। আমার ধন্যবাদ এই এত বড় ঘটনাটি যোগ্য মনে করে উপস্থাপন করার জন্য। আমার দেশের বাড়ির ঠিকানা দেশ ভারতবর্ষ, রাজ্য পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা, গ্রাম চড়াই গ্রাম।